আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বুদ্ধদেবের জন্মস্থান নেপালের লুম্বিনীতে মায়াদেবী টেম্পল, এবং আমি চিটনে ওখানে জঙ্গল সাফারি করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলে যেও না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর অলরেডি যদি করে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লগ। নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা দিন। আমাদের নেপালে এটা দ্বিতীয় দিন। চলে আসলাম আমাদের এক ভাই। তো আজকে এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। বেশ পেছনের ভিউটা দারুণ। চলো পেছন ব্যাক ক্যামেরা করে পুরোটা একবার একটু দেখাই। এখানে ভিউজটা কি দারুণ, দুর্দান্ত। কালকে এখানে বসে আমরা গল্প গুজব করেছিলাম, আড্ডা দিয়েছিলাম, বেশ মজা লেগেছিল। দোলনা থেকে শুরু করে সমস্তটাই আছে, দারুণ লাগছে পরিবেশটা। আর এটা হচ্ছে আমাদের রুমটা। এই যে আমরা 116তে আছি, ওপরেও অনেকে আছে। এই দেখো এখানে হাতি আছে, বড় বড় দুটো। কত বড় হাতি! ও মা গো, দেখেছো কত বড় হাতি! হাই, এখন জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লাম। গাড়িতে সব হোল টিম বসে গেছে। হোল টিমের মধ্যে দুজন মিসিং আছে। যাই হোক, চলো আমরা সবাই মিলে এখন জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছি। যারা আগের ব্লগগুলো আমার দেখেছো তারা নিশ্চয়ই জানো, তবু বলে দিচ্ছি। আমি আমার অফিস কলিগদের সাথে নেপালে ঘুরতে এসেছি। বর্তমানে আমি চিতওয়ান শহরে রয়েছি, যেখানে এখন বর্তমানে বেরিয়েছি জঙ্গল সাফারিতে। আমরা এখন বর্তমানে 14 জন মিলে বসে পড়েছি জঙ্গল সাফারির জন্য। এখানে পার হেড মাথা পিছু 500 টাকা করে নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে। যদিও এর আগে আসামে আমি ঘুরতে গেছিলাম কাজিরাঙায়, সেখানে জঙ্গল সাফারি করেছিলাম, তো সেই অভিজ্ঞতাটা আছে। তারপরও ভাবলাম চলো আরো একবার অভিজ্ঞতা অর্জন করে নিই। তবে আজকে যখন বেরোলাম, সেখানে খুব দূর দূর থেকে কিছু দেখতে পেলাম। এই যে যেমন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা গন্ডার। এটা কিন্তু এখন শুয়ে ওর শরীরের জন্য যে সমস্ত দরকার মাটি থেকে নির্যাস, সেটাই নাকি ও নিচ্ছে। আমাদের সাথে যে গাইডম্যানটা ছিল, উনি আমাদেরকে এটাই বললেন। আমরা যেমন রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ইউজ করি, ওরা নাকি এই মাটির রসগুলো ওদের শরীরের জন্য ব্যবহার করে, যেটা ওদের জন্য খুবই উপকারী। এরপরে আরো হাঁটতে হাঁটতে চলে গেলাম। এরপরে দেখতে পেলাম কুমির। কুমিরটা রোদ পোহাচ্ছিল। একটু জঙ্গলের দিকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে দেখতে পাচ্ছ, অ্যারোটা দিয়ে দেখালাম, এখানটায় বেশ অনেকক্ষণ থাকার পরে কুমিরটা দেখলাম জলের মধ্যে নেমে গেল। যদিও আমরা অনেকটা দূর থেকে দেখছি, এটা জুম করে তুলেছি, যার ফলে একটু ঝাপসা দেখাচ্ছে। তারপর আবারও এগিয়ে গেলাম। এরপরে কি দেখা যায়, আর ঠিক যেন এই যে গাইডম্যান গুলো আমাদের সাথে রয়েছে, এরা ঠিক বুঝে যাচ্ছে কোথায় কি আছে। এরপরে হরিণ দেখতে পাবো, হরিণ, আর এছাড়াও এক রকমের বক। এই যে এটা কিন্তু এক রকমের বক, যেটা কিন্তু আমাদের সচরাচর ওখানে দেখা যায় না। তো এটাকেও কিছুক্ষণ আমরা লক্ষ্য করলাম। আর এরপর একদল এখানে কিন্তু হরিণ রয়েছে। যদিও এটা আমি পরিষ্কার বোঝাতে পারছি না, যদিও রোদের পরিমাণটা ভীষণ তীব্র, সেই কারণে একটু ঝাপসা দেখা গেল। এখানে আমরা টাইগার, লায়ন এইসব আছে, হ্যালো গাইস, ওগুলো দেখতে যাব। তো তার জন্য নেমেছি, সাথে আমাদের গাইড আছে, গাইড আমাদেরকে গাইড করবে। চলো যাই, ঢুকে পড়ি। এখানে আমরা এখন দেখতে যাচ্ছি ওল্ডেস্ট টাইগার, যেটা খুব বয়স্ক হয়ে গেছে এবং যাকে যত্ন করে এখানে আলাদা করে রাখা হয়েছে। আর এছাড়াও এর থেকে যদি আরো ভেতরের দিকে জঙ্গলে যাওয়া যায়, সেখানে নাকি প্রায় 200 মতনের বাঘের মতন হবে, আর হরিণ,
বিভিন্ন রকম পশু পাখি তো আছে, তবে আমরা অতটা ভেতরে ঢুকবো না। যাই হোক, তারপর অবশেষে চলে আসলাম সেই টাইগারকে দেখতে। এই দেখো খাঁচার মধ্যে ঘুমিয়ে আছে। লাস্টের দিকে ও কিন্তু উঠবে, কিন্তু সেই ভিডিওটা আবারও রোদের কারণে একটু ঝাপসা হয়ে গেল। এই জঙ্গল সাফারির জন্য আমরা কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়েছি সকাল 6টায়, আর তারপরে এদিকে 8:30টার মধ্যে আমাদের রুমে ঢুকিয়ে দেবে এবং 9টায় ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট করেই আজকেই আমরা এই ঝিটন ছেড়ে চলে যাব লুম্বিনীর উদ্দেশ্যে। এই চিতওয়ান থেকে লুম্বিনী যেতে সময় লাগে প্রায় 4-5 ঘন্টা। তাই আমাদের যত শীঘ্র সম্ভব গাড়ি ছেড়ে দেবে। এখান থেকে 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব, তাহলে ওদিকে 4টে-5টার মধ্যে পৌঁছে যাব এবং রাস্তাতেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এরকম ভাবেই আমাদের সেই দাদা গাইড করেছে। লাস্ট অবশ্য ওই দাদার সাথে তোমাদের একদিন ইন্ট্রোডিউস করাবো। এইসব জায়গায় যদি তুমি ট্রাভেল এজেন্সি ছাড়া আসো, তাহলে তোমার প্রচুর টাকা খরচ পড়ে যাবে এবং তুমি কি খাবে, কোথায় থাকবে, এইগুলো সম্পর্কে আমাদের কোনো কিছুই চিন্তা ধারণা নিতে হচ্ছে না, সবটাই ওনারাই গাইড করছেন। হ্যাঁ, তবে একটা আমাদের ভুল হয়েছে, যে যেসব জায়গাগুলি উনি বলেছিলেন সেগুলোকে আমরা একটু বিভিন্ন নেটের মাধ্যমে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, তাহলে আমাদের আরো ভালো লাগতো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জঙ্গল সাফারি কমপ্লিট। তারপর একটা ওখানে পেঁপে গাছও দেখাচ্ছিলাম, যে পেঁপে গাছটা কিরকম পেঁপে ধরে। যাই হোক, সেগুলোর সময় একটু ওই কথাটা বলার দরকার ছিল, তাই বললাম। আর এরপরে এসে আমাদের জলখাবারও কমপ্লিট। আজকে জলখাবারে ছিল লুচি আর ওদিকে ঘুগনির ডাল, সাথে আছে মিষ্টি। এই মোটামুটি খাওয়া হলো, ব্যাস সবাই এবার টাটা। 116 এ রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা টাটা। এই যে 116, এবার বাড়ি, এবার লুম্বিনী যাব। হ্যাঁ, সব নিয়েছে। আমরা এখন লুম্বিনীর উদ্দেশ্যে এগিয়ে চলছি। আমাদের গাড়ি এসে গেছে, লাগেজপত্রও চলে গেছে, এবার বেরোবো। চলো যাই সবাই মিলে লুম্বিনী। নেপাল কান্ট্রিটা পুরোটা ঘুরতে আমরা 7 দিন হাতে সময় রেখেছি, আর দেড় দিন করে আমাদের যাতায়াতে যাচ্ছে। টোটাল 10 দিন এখানে থাকবো। যেমন এখানে দেখতে পেলে, তার আগে চিটনে ছিলাম, লুম্বিনীতে যাচ্ছি, এরপরে যাব সেখান থেকে পোখরা। পোখরাতে আমরা 2 নাইট স্টে করব এবং তারপর ওখান থেকে চলে যাব সোজা কাঠমান্ডু। এইভাবে করেই আমাদের পুরো প্যাকেজটা দাদারাই সাজিয়ে দিয়েছেন। আর যেতে যেতে এখানে তোমাদের যেমন আমরা সাইট সিন দেখতে দেখতে যাচ্ছি, পাহাড় দেখতে যাচ্ছি, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে যে গাড়িটাতে গেছি পুরোটাই এসি ছিল, সেদিকে ধুলোবালি বলো, রোদ বলো, গরম বলো, কোনোটা নিয়েই অসুবিধা হয়নি। আর তারপরে তো দেখতেই পাচ্ছ, দাদারা ঘন্টায় ঘন্টায় এবং যখন যেটা মনে হচ্ছে খেতে আমাদের দিয়ে যাচ্ছে। যেমন একটু আগেই একটু বাদাম কিশমিশ, সাথে একটু খেজুরও আছে, ড্রাই ফ্রুটস দিয়ে সবটা দিয়েছে। তো সেগুলো আমরা খেতে খেতে যাচ্ছি, যাতে আমরা বোর না হই, সেদিকে কিন্তু দাদারা বেশ খেয়াল রেখেছেন। এইভাবে করে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে গাড়ি থেকে সব মালপত্র নামছে। আর আমাদের হোটেল হচ্ছে কুদান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আজকে রাতটাই থাকবো, কাল আবার সকালে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব পোখরার উদ্দেশ্যে। তোমাদের কাছে দুঃখিত আগেই বলে নিচ্ছি, কেননা আমার গলাটা খুব একটা ঠিকঠাক নেই, তবুও তার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি এবং বিশ্বাস করবে না, রাত জেগে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, ইতিমধ্যে আমাদের রুম দিয়ে দিয়েছে, আর দাদারা ঠিক করে দিয়েছেন আজকে বিকেল 5টার সময় আমরা এখানে বুদ্ধদেবের জন্মস্থান দেখতে যাব, যেটা মায়াদেবী টেম্পল নামে পরিচিত। উনি নাকি ওখানে এসে জন্মগ্রহণ করেছিলেন, তবে ওখানে ভেতরে ক্যামেরা এলাও নেই। তো পরে এটা আমি একটু ডিটেলসে বলছি। তার আগে আমার যে হোটেলটায় উঠেছি সেখানে বুদ্ধদেবের মূর্তি আছে,
তো সেগুলো দেখে মনটা ভরে গেল, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এই হোটেলটা এত সুন্দর ডেকোরেট করা আছে, মনটা যেন আপনিই শান্ত হয়ে যায়। আর এখানটা আমরা কিন্তু বেশ আনন্দও করেছি। চলো এবার সমস্ত কিছু লাগেজপত্র নিয়ে রুমের দিকে যাই। এই হলো লুম্বিনীর আমার হোটেল, রুম 109। এখানে আমরা 3জন অফিস কলিগ একসাথে থাকবো। প্রতিদিনই আমাদের অফিস কলিগ মানে আমরা মেয়েরা 3জন করে থাকছি এবং প্রতিদিনই কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে কি বলতো, সবার সাথে সবার রিলেশনটা ভালো হবে। তুমি ওর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, তুমি তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। আর এটা দেখছো আরেকজন দিদির রুম দেখিয়ে দিলাম। চলো এবার আমার রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, রেডি হয়ে বিকেল 5টার মধ্যে যথারীতি নেমে পড়বো। আজকে একটু হোয়াইট ড্রেস পরলাম, কেন বলতো, বুদ্ধদেবের তো মনটা একদম সাদা শান্ত, সেই কারণেই সাদা ড্রেসটা আমার পরা মনে হলো বেশি ভালো। যাই হোক, চলো বিগুনি আর চা চলে এসেছে, এই খেয়ে যথারীতি আমরা সবাই টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 3টে টোটো নিয়েছিলাম। এই মায়াদেবী টেম্পলের সাথে আরো 3-4টে টেম্পল দেখা যেত, কিন্তু হাতে সময় খুব কম, আর সেগুলো নাকি 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়, সেই কারণে সেদিকে আর গেলাম না। তাই শুধুমাত্র এই একটা টেম্পলই দেখবো, মায়াদেবী টেম্পল, সেটাই দেখবো। চলো যেতে যেতে মায়াদেবী টেম্পলটা কেন বিখ্যাত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই মায়াদেবী টেম্পল হলো পৃথিবী বিখ্যাত একটা জায়গা, যেখানে বুদ্ধদেবের মা মায়াদেবী তিনি হঠাৎই এখানে ঘুরতে এসেছিলেন। সেই পথে হঠাৎই এখানে বুদ্ধদেবের জন্ম গ্রহণ করেন, যার ফলে এই জায়গাটা এতটাই বিখ্যাত, যার জন্য এখানকে এবং মানা হয় এটা যে সতীর 51 পীঠ আছে তার মধ্যে এটাও একটি, সেই কারণে এই টেম্পলটা আরো বিখ্যাত। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মতন কিছু ইউটিউবাররা এখানে ব্লগ বানাচ্ছে এই লুম্বিনী মায়াদেবী টেম্পল নিয়ে। এরপর যথারীতি এখানে ঢুকে পড়লাম, আর তার জন্য কিন্তু টিকিট কাটতে হয়েছে। 50 টাকা করে ইন্ডিয়ান রুপিসে আমরা টিকিট কেটেছি। তারপর জুতো এক জায়গায় রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে রেখে এসে তারপর আমরা এই ভেতরে মন্দিরের ভেতরে ঢুকছি, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। গৌতম বুদ্ধের মা মায়াদেবী তিনি নাকি এই বাড়ির ভেতরেই তিনি বুদ্ধদেবকে জন্ম দিয়েছিলেন, সেই কারণেই এই জায়গাটা বিখ্যাত। সেই সময় থেকে এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বর্তমানে অবস্থা খুবই খারাপ, দেখে আসলাম প্রায় ভেঙে ভেঙে পড়ে আছে, সেটাকেই সংরক্ষণ করে রেখেছেন। আর এই পুকুর সম্পর্কে একজন স্বামীজির কাছ থেকে শুনে নিই। গৌতম বুদ্ধের জন্মস্থান, সেখানটায় দেখলাম ওখানটায় মেনলি উনি জন্মেছিলেন, তো ওখানটা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারলাম না। সাথে এখানে ওনাদের স্নানের পুকুর, তো সেটাও দেখালাম। এখানটায় মেনলি উনি ধর্ম প্রচার করেছিলেন, বুদ্ধিজম, তো তার জন্য এটা বিখ্যাত। मंदिर नया बना के पुराने मंदिर को तोड़ के फिर भगवान बुद्ध का जन्म जंगल में हुआ था, लुम्बिनी सालता वन में, तब बंद था इधर में जी। यहाँ पर इस पानी में रेस्ट किया था? नहीं, इस पानी में उनको स्नान कराया गया था जब उनका जन्म हुआ था भगवान बुद्ध का। इसमें 2 कुआं है, एक से गर्म पानी निकला था, एक से ठंडा पानी निकला था, उसी पोखरी में उनको स्नान कराया गया था। माई के यहाँ से 52 किलोमीटर इधर पूरा भदेवदा रखंतु सब देवता सब धर्मानुवा। और कुछ पूछना हो तो पूछिए, उनका तो कुशीनगर यहाँ से दूर है, यहाँ से उत्तर प्रदेश में ही पड़ेगा कुशीनगर, यहाँ से 200-250 किलोमीटर होगा इधर उत्तर तक। बहुत सब मंगलम रखंतु सब देवता सब बुद्धा सब धर्मा सब संघानुवा देना सदा सुखी भवन्तु ते। बहुत सब এই স্বামীজির মাধ্যমে আমরা সমস্তটা শুনতে পেলাম। আশা করি তোমরা সমস্তটাই বুঝেছো, সেই কারণে ওই বিষয়টা আর দ্বিতীয়বার বললাম না।
যাই হোক, এরপরে সবাই মিলে একটু আরো ছবি তোলা হলো, বিশেষ করে এই লুম্বিনী লেখাটার পাশে ছবি তুলে তারপরে আমরা বেরোবো। এবার হোটেলের দিকে যাব। এখন এটা প্রায় 40 ঘুরতে বছর বাজে ধরে 7টা প্রায় মতন। একইভাবে জ্বলছে। এতে সবাই এটা এসে হচ্ছে? এসে তেল দিয়ে যায়। তেল দিয়ে যায়, তাই? আর ওইভাবেই জ্বলছে। সাই বাবার মন্দিরেও একটা প্রদীপ এরকম ভাবে জ্বলছে। এটা প্রদীপ। হ্যাঁ, ওটা সবাই এসে এসে তেল দিয়ে যায়, ওই তেলেতেই জ্বলতে থাকে। 40 বছর ধরে একভাবে, ঝড় বৃষ্টি যাই হোক তবু হ্যাঁ, চলছে। হ্যাঁ। এরপর যথারীতি আমরা সেখান থেকে ফিরে এসে সোজা চলে এসেছি এই হোটেলে কিছু এন্টারটেনের জায়গা আছে, সেখানটায় চলে এসেছি। যেমন 8 পুল বল আছে, আরো অনেক কিছু আছে। তাছাড়াও সেলফি তোলার জন্য একটা সুন্দর জায়গা আছে। এই মোটামুটি ছবি তোলা হলো। এর মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেল। তারপর রাতে ডিনারের পালা, চলে আসলাম ডিনার করতে। আর ডিনার করতে করতেই আজকের ভিডিওটা শেষ করব। এরপরে এখান থেকে আমরা পোখরা যাব, সেই ব্লগটা দেখার জন্য তোমাদের অনুরোধ করা হলো। এই রাতের ডিনার কমপ্লিট করে উপরে উঠলাম। আজ রাতের ডিনার ছিল চিকেন, ডাল, আর দিকে ডিনারে ছিল ডাল, আলু পটলের একটা তরকারি, তারপরে চিকেন, আর ওদিকে একটু সেমইয়ের পায়েস ছিল। এটাই আজকে রাতে ডিনার করলাম। ব্যাস, এবার রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। আবার কাল আবার অনেকটা জার্নি আছে। কালকে পোখরায় যাব, তো আমাদের টাইম দিয়েছে 7টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। ওখানে নাকি প্রায় 8-9 ঘন্টা লাগে যেতে। 7টায় বেরোলে 9 ঘন্টা বাদে আমরা পৌঁছবো, মানে প্রায় 6টার মতন। এই হচ্ছে ব্যাপার রইলো। চলো, আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার 109 নম্বর রুম,